ওয়েলকাম অল টু প্রাইম ক্লাসরুম। আজকে আমরা এই ভিডিওতে কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করব এবং এই কোশ্চেনগুলো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বা আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষা সব জায়গাতেই কিন্তু ইম্পর্ট্যান্ট। তুমি RRB NTPC দাও বা এসএসসির যে কোনো পরীক্ষা অথবা তুমি WBCS থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো পরীক্ষা, সব জায়গাতেই এই কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো ফর্মে রিপিট হয়। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা মোটামুটি 30টে কোশ্চেনের মতো আলোচনা করব এবং এই সিরিজটাতে আমরা চেষ্টা করব প্রায় 500 কোশ্চেন ডিসকাস করতে। কেমিস্ট্রির 500 কোশ্চেন, ফিজিক্সের ভাবে 500 কোশ্চেন, মানে সায়েন্সটাকে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো শুরু করা যাক আমাদের এই সিরিজের প্রথম কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, বেরিলিয়াম সালফেট ইজ লেস সলিউবল ইন ওয়াটার ডিউ টু। আর এই প্রশ্নগুলোর বাংলাতে আমি বলে দেবো এবং তোমরা তারপর করার চেষ্টা করবে, আর যারা ইংরেজিটা বুঝতে পারবে তাদের তো খুব সুবিধা। ঠিক, বেরিলিয়াম সালফেট ইজ লেস সলিউবল ইন ওয়াটার ডিউ টু। বেরিলিয়াম সালফেট কেন জলে কম দ্রাব্য? ঠিক আছে, তো এর সঠিক উত্তর কী হবে? এটা হবে, তোমরা একবার পজ করে ভিডিওটা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে অ্যান্সারটা দেখবে। এটা হবে হাই ইনফ্লেমেবল এনার্জি। ঠিক আছে, হাই ইনফ্লেমেবল এনার্জি। তাহলে হাই ইনফ্লেমেবল এনার্জির জন্য বেরিয়াম সালফেট জলে কম দ্রাব্য। একটু এক্সপ্রেশনটা দেখে নেওয়া যাক। তাহলে এই ইনফ্লেমেশন এনার্জি দেখার আগে আমাদের দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে ল্যাটিস এনার্জি। তো ফার্স্টে দেখে নিই ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি কি? তার এনার্জি রিলিজড হোয়েন গ্যাসিয়াস আয়নস কম্বাইন টু ফর্ম এ সলিড আয়নিক কম্পাউন্ড। যখন বিভিন্ন গ্যাসিয়াস অণু বা আয়ন যখন জুড়ে পড়ে একটা সলিড আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে, একটা যখন যৌগ তৈরি করে, তখন যে এনার্জিটা বার হয়, যে শক্তিটা তারা শক্তি ত্যাগ করে, কারণ প্রত্যেকটা অণু বা মলিকুলেরই আলটিমেট ইচ্ছে হলো কি, যে শক্তি ত্যাগ করবো এবং আমি নিজে স্টেবল হয়ে যাবো, নিজের এক্সট্রা এনার্জি ত্যাগ করে আমি নিজে স্টেবল হয়ে যাবো। ঠিক আছে, যে কোনো কেমিস্ট্রির যে কোনো জায়গায় তুমি দেখতে পাবে, যে কেমিস্ট্রিকে আমার ন্যাচারাল ওটা দেখতে পাই, যে সবার টেন্ডেন্সি কি শক্তি ত্যাগ করবো এবং আমি স্টেবল হয়ে যাবো। তাহলে সেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি, কত শক্তি ত্যাগ করছে। এবং এই ল্যাটিস এনার্জি থেকে আমরা বুঝতে পারি যে কোনো মলিকুলের বা কোনো কম্পাউন্ডের মধ্যে যে কোনো বন্ডের বা কোনো বন্ধনের শক্তি কতটা, তারা কতটা শক্তভাবে পরস্পরকে আকর্ষণ করে রেখেছে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সম্বন্ধে আমরা একটা আইডিয়া পাই। এবং নেক্সট হচ্ছে কি হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি কি? দ্য এনার্জি রিলিজড অর অ্যাবজর্বড হোয়েন আয়ন্স আর সারাউন্ডেড বাই ওয়াটার মলিকুল। হাইড্রেশন এনার্জি বলতে সেটাকে বোঝায় যখন কোনো একটি কম্পাউন্ড বা মলিকুল জলে দ্রবীভূত হয়, তখন কী হয়, ওই কম্পাউন্ডটার চারিদিকে, এটা একটা যদি কম্পাউন্ড হয়, এর চারিদিকে কী হয়, জলের অণুগুলো এরকম ওকে ঘিরে রাখবে। তাহলে এই যে ঘিরে রাখছে, তার ফলে যে এনার্জিটা রিলিজ হচ্ছে, এনার্জিটা যেটা বার হচ্ছে বা অ্যাবজর্ব হয় কোনো কোনো ক্ষেত্রে, সেটাকে আমরা বলছি হাইড্রেশন এনার্জি। তাহলে আমাদের দেখতে হবে সলিবিলিটি। কোনো একটা মলিকুল যখন সলিউবল হচ্ছে, তাহলে কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করছে। যদি ইফ দ্য হাইড্রেশন এনার্জি ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন দ্য ল্যাটিস এনার্জি, যদি হাইড্রেশন এনার্জি, এই যে হাইড্রেশন এনার্জি আমার যে ল্যাটিস এনার্জি আছে তার সমান হয়ে যায় বা তার থেকে বেশি হয়ে যায়, দ্য সল্ট ইজ ওয়াটার সলিউবল, তাহলে কী হবে, ওই যে সল্টটা বা কম্পাউন্ডটা জলে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে হাইড্রেশন এনার্জি বেশি, তাহলে হাইড্রেশন করলে ওর স্টেবিলিটি বেশি পাচ্ছে, তাহলে কী করবে, ও তখন জলে দ্রবীভূত হয়ে যাবে। এবং নেক্সট কি, ইফ হাইড্রেশন এনার্জি ইজ হায়ার দ্যান দি ল্যাটিস এনার্জি, দ্য সল্ট ডিজলভস উইথ রিলিজ অফ এনার্জি ইন দি ফর্ম অফ হিট। তাহলে এটা ওই আগেরটাতেই বললাম যে হাইড্রেশন এনার্জি যদি বেশি হয়ে যায় ল্যাটিস এনার্জির চেয়ে, তাহলে সে শক্তি ত্যাগ করবে এবং ডিজলভ হয়ে যাবে তাড়াতাড়ি। এবং নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট একটু মনে রাখবে তোমরা, এটা হচ্ছে যে ইফ দ্য ল্যাটিস এনার্জি ইজ হায়ার, ঠিক আছে, যদি ল্যাটিস এনার্জি কিন্তু বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে দ্য ফোর্সেস বিটুইন দ্য আয়ন্স ইজ স্ট্রঙ্গার। ল্যাটিস এনার্জি বেশি মানে এখন কী বললাম, তাদের মধ্যে বন্ধন শক্তিটা খুব বেশি, তারা খুব শক্তভাবে পরস্পরকে ধরে রেখেছে বা পরস্পর আকর্ষণ করে রেখেছে। তাহলে তাদের ওই বন্ধনটা ভেঙে পড়ে তাদের জলে গোলা অতটা সহজ নয়, তার জলে ডিজলভ হওয়া অতটা সহজ নয়। ঠিক আছে, তার ফলে কী হয়ে যাবে, তখন ওই মলিকুলটা বলবে না আমার ঠিক আছে, আমি ল্যাটিস এনার্জি, আমি জলে দ্রবীভূত হওয়ার প্রয়োজন নেই, আমি এমনিতে ঠিক আছি, তখন সে আর জলে কিন্তু দ্রবীভূত হবে না, মেকিং ইট মোর ডিফিকাল্ট ফর দেম টু ডিজলভ। তখন তারা কিন্তু ওইসব মলিকুল যাদের ল্যাটিস এনার্জি বেশি হাইড্রেশন এনার্জি চেয়ে, তারা কিন্তু জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তো এটা পুরো ডিটেলস ডিসকাশন করে দিলাম। এটার থেকে এই কনসেপ্ট থেকে যে কোনো কোশ্চেন আসুক মনে রাখবে। আর এই যে ল্যাটিস এনার্জির এই অপর নাম হচ্ছে ইনফ্লেমেবল এনার্জি। ঠিক আছে, তাহলে কি, তাহলে বেরিয়াম সালফেটের ক্ষেত্রে কী হচ্ছে, বেরিয়াম সালফেটের ল্যাটিস এনার্জি বেশি, তাহলে কি জলে ডিজলভ হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিস্টেম হুইচ ইউজেস রেডিও অ্যাক্টিভিটি টু ডিসাইড দ্য পিরিয়ড অফ ম্যাটেরিয়ালস অফ প্রিহিস্টোরিক পিরিয়ড। ঠিক আছে, তাহলে এর অর্থ হচ্ছে কি, কোন অ্যাটমকে আমরা পুরনো জিনিসের বয়স নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কী হবে, এটা হবে কার্বন ডেটিং। আমরা কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করি। ঠিক আছে, কার্বনের C13 অ্যাসোটোপকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন পুরনো জিনিস, গাছ হোক বা কোনো ফসিলস বা জীবাশ্ম হোক, আমরা তাদের বয়স বের করে থাকি। নেক্সট প্রশ্ন, সিমেন্ট ইজ মেড হার্ড উইথ, সিমেন্টকে কিসের সাহায্যে শক্ত করা হয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে হাইড্রেশন অ্যান্ড ডিসোসিয়েশন অফ ওয়াটার।
তাহলে হাইড্রেশন মানে জল যোজন এবং জলের বিঘটনের সাহায্যে আমরা সিমেন্টকে শক্ত করি। নেক্সট, হোয়াট হ্যাপেন্স হোয়েন এ কেমিক্যাল বন্ড ইজ ফর্ম, যখন কোনো কেমিক্যাল বন্ড তৈরি হয়, রাসায়নিক বন্ধন তৈরি হয়, তখন কী ঘটে? ঠিক আছে, তাহলে যেটা আমি বলছিলাম একটু আগেই, যে যখনই কোনো মলিকুল বা কোনো কম্পাউন্ড রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তখন তার ওয়ান অফ দি প্রাইমারি এম হবে কি, যে আমার শক্তিকে আমি কমাবো অর্থাৎ রিলিজ করবো এবং আমি নিজের স্টেবিলিটি বাড়াবো। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? সঠিক উত্তর এনার্জি অলওয়েজ রিলিজড। তো এনার্জি কী হবে? এনার্জি রিলিজ হবে। আচ্ছা, নেক্সট, হুইচ এমং দ্য ফলোয়িং ইজ এ কার্বোহাইড্রেট, নিচের মধ্যে কোনটি শর্করা? ঠিক আছে, কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট মানে তার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবেই মাস্ট। তাহলে এখানের মধ্যে কার্বোহাইড্রেট হচ্ছে কেন সুগার। ঠিক আছে, শর্করা, সুগার নামটা থেকে বোঝা যাচ্ছে কেন সুগার। ঠিক আছে, আর নাইলন তো একটা পলিমার, হাইড্রোজেন পারক্সাইডটা একটি এরকম নর্মাল, এটা হচ্ছে না কার্বোহাইড্রেট। ঠিক আছে, টারপেন্টাইনও নয়। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটস ম্যাক্সিমাম আয়রন ওর ইজ ফাউন্ড, নিচের কোন রাসায়নিক সংযুক্তিতে লোহার সবচেয়ে বেশি আকরিক পাওয়া যায়? তাই লোহার আকরিকের কিন্তু অনেকগুলো সংকেত হয়, যেমন Fe2O3, Fe3O4, খনিতে Fe2O3 রূপও পাওয়া যায়, Fe3O4 রূপও পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি কোনটায় পাওয়া যায়? ঠিক আছে, তো এটার কী উত্তর হবে? ছয়ের বি, Fe2O3। ঠিক আছে, Fe2O3 এই ফর্মে লোহা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং পলিউটস দ্য এয়ার অফ এ সিটি হ্যাভিং লার্জ নাম্বার অফ অটোমোবাইলস, তাহলে যে শহরে সবচেয়ে বেশি অটোমোবাইলস, মানে বলতে পারো তুমি কলকারখানা বলতে পারো, বা আমাদের যে যানবাহনের সংখ্যা বেশি, সেই শহরে সবচেয়ে কোন রাসায়নিক মৌলটির কারণে বায়ু দূষণ সবচেয়ে বেশি হয়? তাহলে এটার উত্তর কী হবে? 7 হয়ে যাবে সি, লেড। তোমরা হয়তো পড়েওছো যে পেট্রোলে যেমন আগে কী করা হতো, লেড অ্যাসিটেট ব্যবহার করা হতো অ্যান্টি নকিং এজেন্ট হিসাবে। ঠিক আছে, অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে লেড অ্যাসিড ব্যবহার করা হতো, PbOSCর হোল 4 সম্ভবত। কিন্তু বর্তমানে আমাদের বিভিন্ন জায়গা থেকে ওই লেডকে কিন্তু এলিমিনেট করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, লেডকে এখন চেষ্টা করা হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো লেড মুক্ত, দেখবে লেখা থাকে লেড মুক্ত পেট্রোল, লেড ফ্রি পেট্রোল। তাহলে এটা কি? লেডের কারণে কিন্তু প্রচুর আমাদের বায়ু দূষণ ঘটতো এবং এখনও ঘটছে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম ফর বেকিং সোডা, তাহলে বেকিং সোডার কেমিক্যাল নেম কী? ঠিক আছে, বেকিং সোডা, বলো। তো এর সঠিক উত্তরটা কী হবে? আচ্ছা, তাহলে এর সঠিক উত্তরটা কী হবে? এর সঠিক বেকিং সোডা হয়ে যাবে কি? সোডিয়াম বাইকার্বনেট, কী বলা হয়? বেকিং সোডা। ঠিক আছে, আর এর সংকেত যদি বলা হয়, তাহলে সংকেতটা কী হবে? এর সংকেত হয়ে যাবে NaH এবং CO3। ঠিক আছে, NaHCO3, বেকিং সোডা। আর এরপর এই অপশানটা থেকে সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটের সংকেত কি? Na2CO3, শুধু জাস্ট হাইড্রোজেনটাকে সরিয়ে দেবে, Na2CO3। তাহলে সোডিয়াম কার্বনেট, আর এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর সোডিয়াম কার্বনেট তাহলে কী হচ্ছে? ওয়াশিং সোডা, আর এটা হচ্ছে বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, নেক্সট, অ্যান অ্যাটমিক পাইল ইজ ইউজ ফর, ঠিক আছে, অ্যাটমিক পাইল কোন কাজে ব্যবহার করা হয়? তাহলে সেটা হয়ে যাবে, অ্যাটমিক পাইলটা হয়ে যাবে আমার কি? প্রডিউস এক্সরে না, কন্ডাক্টিং নিউক্লিয়ার ফিশন, হ্যাঁ, কন্ডাক্টিং নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে আমরা অ্যাটমিক পাইল ব্যবহার করি। নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে আমরা কী ব্যবহার করি? অ্যাটমিক পাইল। পরের প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং গ্যাসেস ইজ প্রেজেন্ট আন্ডার দ্য প্রেসার ইন সফট ড্রিঙ্কসে, ঠিক আছে, আমরা যে বিভিন্ন ড্রিঙ্কসগুলো খাই, কোকাকোলা হোক বা আমাদের যেমন কোল্ড ড্রিঙ্কসে আমাদের কোন গ্যাসটা থাকে? ঠিক আছে, তাহলে এটা কি উত্তর হবে? এটা আমরা সবাই জানি, কার্বন ডাইঅক্সাইডকে হাই প্রেসারে ওটার মধ্যে ভরা থাকে। ঠিক আছে, ওই জন্য দেখবে বুদবুদ আকারের বার হয় যখন আমরা ঢাকনাটা খুলি। পরের প্রশ্ন, দ্য সাবস্টেন্স হুইচ ডাজ নট এক্সপান্ড অন গোয়িং ফ্রম লিকুইড স্টেট টু সলিড স্টেট, নিজের কোন পদার্থটি লিকুইড স্টেট থেকে যখন আমরা সলিড স্টেটে নিয়ে যাই, ঠিক আছে, তরল থেকে যখন কঠিন অবস্থা নিয়ে যাই, তখন তার প্রসারণ ঘটে না? তাহলে সঠিক উত্তরটা কী হবে? এটা হচ্ছে টাইপ মেটাল। ঠিক আছে, টাইপ মেটালের কী হয়, যদি আমরা লিকুইড থেকে টাইপ মেটালকে সলিডে পরিণত করি, কিন্তু তখনও কিন্তু তার এক্সপানশন অর্থাৎ প্রসারণ ঘটবে না। টাইপ মেটাল আসলে কি? টাইপ মেটাল এক ধরনের সংকর ধাতু। আচ্ছা, কিছু একটা পয়েন্টগুলো দেখে নিই। টাইপ মেটাল ইজ দি সাবস্টেন্স হুইচ ডাজ নট এক্সপান্ড অন গোয়িং ফ্রম, এটা বললাম। টাইপ মেটাল ইজ নাথিং বাট অ্যান অ্যালয় অফ লেড, না, তাহলে টাইপ মেটাল কী দিয়ে তৈরি? টাইপ মেটাল আমার লেড, টিন এবং অ্যান্টিমনি। ঠিক আছে, লেড, টিন এবং অ্যান্টিমনি দিয়ে তৈরি। আচ্ছা, আর আরেকটা পয়েন্ট যেটা মিস করে গেছে, এটা বলে দিই, যে নিউক্লিয়ার ফিশন ওয়াজ ডিসকভার্ড বাই অটো, হান, বোর অ্যান্ড ফার্মি, এই তিনজন মিলে নিউক্লিয়ার ফিশন কিন্তু আবিষ্কার হয়েছিল, অটো, হান, বোর অ্যান্ড ফার্মি। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, হার্টের পেসমেকার কী? তাহলে সঠিক উত্তরটা কী হবে? হার্টের পেসমেকারে আসলে কী, মানে কী দেওয়া থাকে? কি হার্টের পেসমেকার ওর যে এনার্জিটা, চলার যে ক্ষমতা, সেটা কী থেকে পায়? এটা হচ্ছে প্লুটোনিয়াম। ঠিক আছে, প্লুটোনিয়ামের যে রেডিও অ্যাক্টিভিটি, সেটাকে কাজে লাগিয়ে আমরা হার্টের পেসমেকার কিন্তু তৈরি করি। ডিটেলসটা একটু দেখে নিই। দেখো, কিছু কিছু পেসমেকার প্লুটোনিয়ামের যে 238 ভ্যারিয়েন্ট, 238 আইসোটোপ, এটা ব্যবহার করা হয়। এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, যেটা একটি কি তেজস্ক্রিয় পদার্থ, অ্যাজ এ পাওয়ার সোর্স, এটাকে আমরা ব্যাটারির মতো ব্যবহার করি। কীভাবে কাজ করে? হাউ ইট ওয়ার্কস?
তাহলে এই যে প্লুটোনিয়াম 238 থেকে যে হিটটা তৈরি হয়, যখন প্লুটোনিয়াম 238 আইসোটোপে যখন ভেঙে যায় তখন যে হিটটা তৈরি হয় সেটাকে আমরা ওর মধ্যে এমন একটা মেকানিজম করা আছে পেসমেকারের মধ্যে, যেটাকে আমরা ইলেকট্রিসিটিতে পরিণত করতে পারি, ঠিক আছে। এবং প্লুটোনিয়াম যেমন 238 আইসোটোপটা এর কিন্তু হাফ লাইফ, অর্থাৎ এর হাফ লাইফ হয়তো তোমরা পড়েছো, ঠিক আছে, ওর হাফ লাইফ হচ্ছে 87.7 ইয়ার, প্রায় 87 বছর। তাহলে কি একবার পেসমেকার লাগিয়ে দিলে এমন নয় যে বারবার আমাকে চার্জ করতে হবে, সেটা সম্ভবও না, বুঝতেই পারছো তোমরা। তাহলে কী করে, প্লুটোনিয়ামকে একবার এখানের মধ্যে ইনসার্ট করে দেওয়া হলো পেসমেকারের মধ্যে যেমন থাকে, এবং সেটা প্রায় ওর জীবনকাল ধরে চলতে থাকবে, ঠিক আছে। ওকে, তো নেক্সট প্রশ্ন, দ্য এলিমেন্ট হুইচ কমনলি ইউজড ফর নিউক্লিয়ার ফর প্রডিউসিং ইলেকট্রিসিটি বাই নিউক্লিয়ার ফিশন। তাই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াতে আমরা কোন পদার্থটি ব্যবহার করি, তাহলে এটা কী হবে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় কোনটা ব্যবহার করা হয়, সবাই জানি যেটা আমরা মোটামুটি ইউরেনিয়াম। তো ইউরেনিয়ামকে আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, টেবিল সল্ট গেটস ময়েস্ট ডিউরিং রেনি সিজন বিকজ টেবিল সল্ট অর্থাৎ আমার যে খাবার নুন সেটা আমাদের শীতকালে ভেজা ভেজা হয়ে যায়, এর কারণ কি, এর কারণটা হচ্ছে, তোমরা ট্রাই করো একবার। আচ্ছা, এর কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কন্টেন্টস হাইগ্রোস্কোপিক ইম্পিউরিটিস লাইক ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, খাবার নুন মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অনেক অশুদ্ধি থাকে, ঠিক আছে, ইম্পিউরিটি অশুদ্ধি থাকে, যে অশুদ্ধিগুলো কী করে জলকে খুব আকর্ষণ করতে পারে, ওরা জলকে ধরে রাখতে চেষ্টা করে, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কাছাকাছি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কী থাকছে আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কী করছে, জলকে আকর্ষিত করছে, এবং জলকে আকর্ষিত করার ফলে তাহলে কী হচ্ছে, নুনটা আমার ভেজা ভেজা হয়ে যাচ্ছে, ঠিক আছে। হুইচ অফ দি ফলোয়িং ইজ ইউজড অ্যাজ লুব্রিক্যান্ট ইন হ্যাভি মেশিনস। ভারী বা বড় বড় মেশিনে আমরা কোন পদার্থটাকে লুব্রিক্যান্ট অর্থাৎ পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করি, পিচ্ছিল কারক, ঠিক আছে। তো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার গ্রাফাইট, ঠিক আছে, কার্বন একটা রূপভেদ গ্রাফাইট, ঠিক আছে, কার্বন থেকে এই গ্রাফাইটের তৈরি। তা গ্রাফাইট কিন্তু একটা পিচ্ছিল পদার্থ, গ্রাফাইটের মধ্যে কার্বনের যে লেয়ারগুলো সেগুলো উইক ভ্যান্ডারওয়ালস ফোর্সের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে। এটা অনেক সময় কোয়েশ্চেন দেয় যে গ্রাফাইটের মধ্যে কোন ফোর্স কাজ করে, এটা হচ্ছে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স, ক্লাস 11-এর বইয়ে পাওয়া যাবে, উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স, ঠিক আছে। তাহলে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্সের সাহায্যে আমরা কিন্তু এটা ওর প্রত্যেকটা লেয়ার পরস্পর আটকে থাকে। তাহলে গ্রাফাইটকে আমরা লুব্রিক্যান্ট অর্থাৎ পিচ্ছিল কারক হিসাবে ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী, মনে রাখবে, অধাতু হলো তড়িতের সুপরিবাহী, ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন, দ্য অ্যানোড ইন এ ড্রাই সেল কনসিস্ট অফ। ড্রাই সেল বা শুষ্ক সেলে অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয়, অ্যানোড। তাহলে অ্যানোডে কী ব্যবহার করা হয়, এটা হচ্ছে জিঙ্ক। তাহলে জিঙ্ককে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করে থাকি ড্রাই সেলে, ঠিক আছে। তাহলে ড্রাই সেল হ্যাজ এ জিঙ্ক কন্টেনার, ড্রাই সেলের মধ্যে জিঙ্ক কন্টেনার থাকে যেটা অ্যানোড হিসাবে, তাহলে জিঙ্ক কন্টেনার কীভাবে কাজ করছে, অ্যানোড হিসাবে কাজ করছে। এবং কার্বন রড থাকে একটা, যেটাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করি, তাহলে ক্যাথোড হিসাবে ব্যবহার করছি কার্বন রড, আর জিঙ্ককে ব্যবহার করছি অ্যানোড হিসাবে। এবং দ্য স্পেস বিটুইন দ্য ইলেকট্রোড ইজ ফিল্ড উইথ ময়েস্ট পেস্ট অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং ওদের মধ্যে ওই তড়িৎ দুটোর মধ্যে যে তড়িৎ বিশ্লেষক রূপে ওই ফাঁকা জায়গাটা কী ব্যবহার করে থাকি, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ব্যবহার করে থাকে, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইডের যে মিক্সচার সেটাকে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড টু আয়োডিন কমন সল্ট। তাহলে খাবার নুনে আয়োডিন যুক্ত করার জন্য, বলুন আয়োডিন যুক্ত নুন খেতে, অর্থাৎ মানে কি খাবার যে নুনটা তৈরি হয় তার মধ্যে কিছু পরিমাণ আয়োডিন মিশিয়ে দেওয়া থাকে, আয়োডিন ম্যানুফ্যাকচারিংয়ের সময় আয়োডিন দেওয়া থাকে। তাহলে আয়োডিন থেকে কী করেন, গলগণ্ড রোগ ওসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে যে আয়োডিন আছে, আয়োডিনের উৎসটা কী, তাহলে আয়োডিনের উৎসটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। তাহলে আয়োডিন কোথা থেকে পাওয়া যাচ্ছে, পটাশিয়াম আয়োডাইডের সংকেত কি, কে আমরা বলি পটাশিয়াম আয়োডাইড। আচ্ছা, নেক্সট, মিল্ক ইজ এ কলয়েডাল সিস্টেম ইন হুইচ, কলয়েডাল সিস্টেম এটাতে মিল্ক দুধ কী, তাহলে 18 উত্তরটা কী হবে, এটা হয়ে যাবে ফ্যাট ইজ ডিসপার্সড অন ওয়াটার। মানে জলের মধ্যে ফ্যাট, জল হচ্ছে বিস্তার মাধ্যম, আর ফ্যাটটা বলা যেতে পারে বিস্তৃত দশা, ঠিক আছে। তাহলে ফ্যাট ইজ ডিসপার্সড ইন ওয়াটার। নেক্সট, দ্য এনজাইম দ্যাট কনভার্টস গ্লুকোজ টু ইথাইল অ্যালকোহল। কোন এনজাইমটা গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে কনভার্ট করে, ঠিক আছে। তাহলে এটা কী উত্তর হবে, এটা হয়ে যাবে আমার জাইমেজ কী করছে, গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে কনভার্ট করে দেয়, গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে কনভার্ট করে দেয়। আচ্ছা, বাকিগুলো দেখো, ইনভার্টেজ ইজ ইউজ টু ব্রেক ডাউন সুক্রোজ ইন্টু গ্লুকোজ। তাহলে ইনভার্টেজের কাজ কি, ইনভার্টেজ আবার আচ্ছা, বাকিগুলো দেখো, ইনভার্টেজের কী কাজ, তাহলে ইনভার্টেজ সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। তাহলে সুক্রোজকে কী করে ভাঙতে সাহায্য করে ইনভার্টেজ, এবং সে তাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে, ঠিক আছে। মল্টেজের কী ফাংশন, মল্টেজ ব্রেক্স ডাউন মল্টোজ। তাহলে দেখো MALTAS, মল্টোজকে ভাঙতে সাহায্য করে, যেটা একটা ডাইস্যাকারাইড। তাহলে মল্টোজ একটা ডাইস্যাকারাইড, এবং সে ভেঙে কী তৈরি করে, গ্লুকোজ মলিকুল তৈরি করে, ঠিক আছে।
দুটো গ্লুকোজ মলিকুল তৈরি করে। এরপর আছে ডায়াটেজের কী ফাংশন, ব্রেক্স ডাউন স্টার্চ ইন্টু মল্টেজ, যে স্টার্চকে মল্টোজে ভাঙতে সাহায্য করে, তাহলে স্টার্চকে মল্টোজে ভাঙতে সাহায্য করে। এখান থেকে কোশ্চেন থাকে যে ইনভার্টেজের কাজ কী, মাল্টেজের কাজ কী, ডায়াস্টেজের কাজ কী, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট, সিল্ক ফাইবার কেমিক্যাল ইজ, আচ্ছা সিল্ক ফাইবার আসলে কেমিক্যাল নেম, আসলে কেমিক্যাল আসলে কী এটা, তাহলে সিল্ক ফাইবার কী হবে, এটা হয়ে যাচ্ছে একটা প্রোটিন। সিল্ক ফাইবার একটা কী, প্রোটিন। সিল্ক ফাইবার একটি প্রোটিন। হু ডেভেলপড হাইড্রোজেন বম, হাইড্রোজেন বম কে তৈরি করেছিল, তাহলে হাইড্রোজেন বম তৈরি করেছিল, সঠিক উত্তর হবে এডওয়ার্ড টেলার। তাহলে এডওয়ার্ড টেলার হাইড্রোজেন বম তৈরি করেছিল, ঠিক আছে। আচ্ছা, হোয়েন দেয়ার আর টু ইলেকট্রনস ইন দি সেম অরবাইটাল দে হ্যাভ, যখন দুটি অরবাইটাল একই কক্ষপথে থাকবে তখন তাদের কী হবে, সঠিক উত্তর হবে অপোজিট স্পিন, ঠিক আছে। ডব্বাউ রুলস মনে হয় সম্ভবত, যে কোনো দুটি ইলেকট্রন একই কক্ষপথে কোনো দিনই তাদের স্পিন সেম হবে না। নো টু ইলেকট্রনস হ্যাভ সেম স্পিন ইন সেম অরবাইটাল। ওকে নেক্সট, গ্যালভানাইজেশন ইজ দ্য, গ্যালভানাইজেশন কী, গ্যালভানাইজেশন হচ্ছে, বলো, চেষ্টা করে অ্যান্সার দেওয়ার। ডিপোজিশন অফ জিঙ্ক অন আয়রন, ঠিক আছে, ডিপোজিশন অফ জিঙ্ক, জিঙ্কের প্রলেপ, আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা কী বলি, গ্যালভানাইজেশন। তাহলে কোনো একটা আয়রনের পদার্থের, আয়রনের বস্তুর উপর যখন জিঙ্কের প্রলেপ দেবো তখন সেটা বলবো গ্যালভানাইজেশন। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ফার্মেন্টেশন অফ মিল্ক টু কার্ড ইজ ডিউ টু, দুধ থেকে যে দই হচ্ছে এটা কী কারণে হয়, তো সঠিক উত্তরটা হবে কি, ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ফলে দুধ থেকে দই পরিণত হয়, ঠিক আছে, এই ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের মাধ্যমে এটা হয়। আচ্ছা নেক্সট, বাই হুইচ অর্গানিক কম্পাউন্ড অল দিস অয়েলস আর নোন, তাহলে সমস্ত তেলদের সাধারণ কী নামে পরিচিত, সমস্ত তেলদের কী বলা হয়, তাহলে কী হবে এটা, ওইসের সি, হাইড্রোকার্বন। সমস্ত তেলেই কিন্তু হাইড্রোকার্বন, হাইড্রোজেন কার্বনের কম্পাউন্ড, হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি, যে কোনো তেল সেটা কী হবে, এক ধরনের হাইড্রোকার্বন। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন ইজ 6, ঠিক আছে, অ্যান্ড ইটস অ্যাটমিক মাস ইজ 12, এটা দিতে ভুলে গেছি 12। হাউ মেনি আর দেয়ার প্রোটন ইন দি নিউক্লিয়াস অফ কার্বন, এখানে একটা কার্বনের অ্যাটমিক নাম্বার বলে দিয়েছে এবং কার্বনের মাস নাম্বার বলে দিয়েছে, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে 6 এবং ভর সংখ্যা বলে দিয়েছে 12। তাহলে বলেছে যে এর প্রোটন সংখ্যা কত, তাহলে আমরা জানি যে কার্বনের যে অ্যাটমিক, যে কোনো মৌলের অ্যাটমিক নাম্বার যেটা সেটাই ওর প্রোটন সংখ্যা, তাহলে অ্যাটমিক নাম্বার যেহেতু 6, তাহলে প্রোটন সংখ্যা কত হয়ে যাবে, প্রোটন কতগুলো থাকবে, 6টি, তাহলে 6টি প্রোটন আছে, তাহলে 6, ঠিক আছে। নেক্সট, হু ডেভেলপড অ্যাটম বম, এটা কী উত্তর হবে, এটা হয়ে যাবে রবার্ট জি ওপেনহাইমার, ঠিক আছে। এই ওপেনহাইমার নিয়ে একটা সিনেমাও বার হয়েছে 2023 সম্ভবত, যেটা অস্কারের জন্য নমিনেটও পর্যন্ত হয়েছে, ঠিক আছে, এবং তার যে আমাদের ডাইরেক্টর ছিল সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলান, ঠিক আছে। আচ্ছা নেক্সট, দ্য মেজর হার্মফুল গ্যাস এমিটেড বাই অটোমোবাইল ভেহিকেল হুইচ কজেস এয়ার পলিউশন, তাহলে কোন অটোমোবাইল সেক্টর দ্বারা নির্গত কোন গ্যাস সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটায়, তাহলে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডও বায়ু দূষণ ঘটায়, কিন্তু আমরা এখানে উত্তর করব কার্বন মনোক্সাইড, কারণ এর ক্ষতিকারক প্রভাবটা বেশি, ঠিক আছে, কার্বন মনোক্সাইড। নেক্সট, দ্য অ্যাড অ্যাসিড ইউজড ইন লেড স্টোরেজ সেল, লেড স্টোরেজ সেলে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে এটা কী হবে, সালফিউরিক অ্যাসিড। তাহলে লেড সঞ্চায়ক কোষে, লেড সঞ্চায়ক কোষে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। নেক্সট, মিল্ক টেস্ট সাওয়ার, ঠিক আছে, দুধের টেস্ট টক হয় হোয়েন কেপ্ট ইন ওপেন ফর সাম টাইম, যখন খোলা বাতাসে রেখে দেওয়া হয়, ডিউ টু দ্য ফর্মেশন অফ, কিসের, কোন অ্যাসিড তৈরি হওয়ার কারণে দুধ টক হয়ে যায়, ঠিক আছে, দুধ থেকে দই হয়ে যায় বলা যায়, তাহলে এটা কী হবে, 30 হয়ে যাবে এ, ল্যাকটিক অ্যাসিড। আমরা জানি দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটা একটু আগেই দেখলাম, তাহলে কী হবে এটা, সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড। নেক্সট, হোয়াট ইজ দ্য মোস্ট কমনলি ইউজ সাবস্ট্যান্স ইন ফ্লুরোসেন্ট টিউবস, তাহলে ফ্লুরোসেন্ট টিউবসে কোন পদার্থটি ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, ঠিক আছে, ফ্লুরোসেন্ট টিউবস, যেখান থেকে ফ্লুরোসেন্স বার হয়, ওই যে দেখা যায় না আগে সেই বিভিন্ন ঘড়ি থাকতো যে লাইট রেখে দিয়ে তারপর অন্ধকার যদি নিয়ে যেতাম তাহলে ওখানে সবুজ, হালকা সবুজ জ্বলে থাকতো, ওটা আসলে ফ্লুরোসেন্স, ঠিক আছে, ফ্লুরোসেন্স একটা তাহলে ওটা ফ্লুরোসেন্স, ঠিক আছে। এটা কী হবে সঠিক উত্তর, এটা হয়ে যাবে মার্কারি ভেপার অ্যান্ড আর্গন, ঠিক আছে, মার্কারি ভেপার অর্থাৎ পারদের যে ভেপার এবং আর্গন, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ফার্স্ট ক্লাসের 30টা প্রায় প্রশ্ন। যদি কোনো উত্তরে মনে হয় যে কোনো জায়গায় কিছু ভুল বলে ফেলেছি হয়তো অসাবধানতার কারণে, তাহলে সেগুলো তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কোনো জায়গায় কোনো বাই চান্স কোনো ভুল হয়ে গেছে। আচ্ছা, এর পরের ভিডিওতে আরও আমরা এভাবে 30টা বা 50টা কোশ্চেন আলোচনা করবো, এবং তার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা শেয়ার করতে পারো, ভালো লাগলে লাইকও করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লেকচার।